যুদ্ধবিরতির পর ইরানে বিজয় উল্লাস, লক্ষ্য পূরণের দাবি ইসরায়েলেরও। তেহরানের শাসন ব্যবস্থার পরিবর্তন চান না ট্রাম্প, বললেন পারমাণবিক কর্মসূচি পিছিয়ে গেছে কয়েক দশক। ইরান ইসরায়েল সংঘাতের আড়ালে গাজায় 12 দিনে নিহত 870 ফিলিস্তিনি। চলমান আগ্রাসনে নিখোঁজ প্রায় 4 লাখ। $30 কোটি মানবিক সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের। ইউক্রেন যুদ্ধের মধ্যে নেদারল্যান্ডসে শুরু ন্যাটো সম্মেলন। ক্ষমতা গ্রহণের পর ট্রাম্পের প্রথম অংশগ্রহণ। সদস্য দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় বাড়ানো নিয়ে আলোচনা। এবং বাংলা ভাষায় কথা বললেই অবৈধ অনুপ্রবেশকারী তকমা দিয়ে পাঠানো হচ্ছে বাংলাদেশে। বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির একদিন পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও উত্তেজনা পুরোপুরি কমেনি। দুই দেশই নিজেদের বিজয় দাবি করেছে। তেহরানের দাবি, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংসের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র, উল্টো আরও শক্ত অবস্থানে গেছে। আর নেতানিয়াহু বলছেন, প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে এই ঐতিহাসিক বিজয়। এদিকে ইরানের সরকার পরিবর্তন নয়, বরং স্থিতিশীলতা চান বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক কর্মসূচি পিছিয়ে গেছে কয়েক দশক। এর মধ্যেই আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সম্পর্ক স্থগিতের পক্ষে অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। যুদ্ধবিরতির পরদিন তেহরানের ইংলাব স্কোয়ারে স্লোগানে নিজেদের সামরিক বাহিনীর প্রতি সমর্থন জানায় ইরানি জনগণ। ইসরায়েলের ধ্বংস কামনা করেন অনেকে। দুই দেশের মধ্যে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক সংঘাতের স্থায়ী ইতি ঘটবে বলে আশা প্রকাশ করেন তারা। এদিন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেন, ইরানের জনগণের বীরত্ব ও প্রতিরোধই এই যুদ্ধ থামিয়েছে। তিনি জানান, ইরান শান্তি ও সংলাপে বিশ্বাসী, তবে জাতীয় স্বার্থের প্রশ্নে আপোষ নয়। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপে পেজিশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমস্যা সমাধানে ইরান আন্তর্জাতিক কাঠামোর ভেতরেই আলোচনা করতে চায়। এছাড়া কাতারে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে হামলার জন্য দেশটির আমিরের কাছে দুঃখ প্রকাশ করেছেন পেজিশকিয়ান। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে 12 দিনের এই যুদ্ধকে একটি ঐতিহাসিক বিজয় হিসেবে আখ্যা দেন। বলেন, ভবিষ্যৎ প্রজন্ম মনে রাখবে। রাইজিং লায়ন নামের আকস্মিক এই অভিযান ইসরায়েলের যুদ্ধের ইতিহাসে বিশেষভাবে স্মরণ করা হবে এবং এটি বিশ্বের সমস্ত সেনাবাহিনী অনুসরণ করবে। এদিকে ইরানের সরকার উৎখাতে আগ্রহ নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পদক্ষেপ অস্থিরতা ডেকে আনবে বলে মনে করেন তিনি। ন্যাটোর সম্মেলনে ইরান আর কখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারবে না এবং পারমাণবিক অস্ত্র পাবে না বলেও স্পষ্ট বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প আরও জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোন করে সহযোগিতার প্রস্তাব দিলেও তিনি তা ফিরিয়ে দিয়েছেন। এই মুহূর্তে ইরান কোনো অবস্থাতেই পারমাণবিক সমৃদ্ধকরণ করবে না। তারা এখন শুধু ঘুরে দাঁড়াতে চায়। ভাবুন তো, এত কিছুর পর যদি তারা বলে, আসুন একটা বোমা বানাই, এটা তো অসম্ভব। তারা কোনো বোমা বানাবে না, আর তারা কিছু সমৃদ্ধ করবে না। ইরান আর কখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারবে না এবং পারমাণবিক অস্ত্র পাবে না বলেও স্পষ্ট বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প আরও জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোন করে সহযোগিতার প্রস্তাব দিলেও তিনি তা ফিরিয়ে দিয়েছেন। এদিকে ইরান জানিয়েছে, গুপ্তচর বৃত্তির অভিযোগে তারা 3 ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। 12 দিনের সংঘাতে ইসরায়েলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও 700 জনকে গ্রেপ্তার করেছে তেহরান। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা বাতিলের পক্ষে অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। 223 জনের মধ্যে 221 জনই প্রস্তাবের পক্ষে ভোট দেন। যুদ্ধবিরতির মধ্যে আরেক বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। ইরানে মার্কিন হামলার গোপন গোয়েন্দা মূল্যায়ন ফাঁস হওয়ায় ট্রাম্প ক্ষুব্ধ। মূল্যায়নে জানানো হয়, মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কেন্দ্র পুরোপুরি ধ্বংস হয়নি, বরং পারমাণবিক কার্যক্রম কয়েক মাস পিছিয়ে গেছে। সিএনএন ও নিউ ইয়র্ক টাইমসকে ভুয়া সংবাদ মাধ্যম বলেও আক্রমণ করেছেন ট্রাম্প। এই মন্তব্য সমর্থন করে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, এই হামলার সাফল্য প্রশ্নবিদ্ধ করা রাষ্ট্রদ্রোহের শামিল। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হলেও প্রশ্ন রয়ে গেছে, কে জিতল এই সংঘাতে? ইরান, ইসরায়েল নাকি যুক্তরাষ্ট্র? এ নিয়ে চলছে নানা বিশ্লেষণ।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশের শক্তির সামনে মাথা নত করেনি খামেনি প্রশাসন। আর আল জাজিরার প্রতিবেদন বলছে ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে ব্যর্থ হলেও যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সরাসরি জড়ানোই ছিল নেতানিয়াহুর অন্যতম বড় সফলতা। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার মধ্যে হঠাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন। ট্রাম্পের ঘোষণার কয়েক ঘন্টা পরে যুদ্ধবিরতিতে রাজি হয় ইরান ইসরায়েল। এরপর তেহরান তেল আবিব উভয় পক্ষই বিজয়ের দাবি করে। কৃতিত্ব নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এ সংঘাতে 12 দিন শেষে বিজয়ী আসলে কোন পক্ষ, এ নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও চলছে নানা বিশ্লেষণ। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী এই যুদ্ধে 3টি পক্ষই কিছু না কিছু অর্জন করেছে। ইসরায়েলের কোনো প্ররোচনা ছাড়া ইরানে হামলা, আবার এই সংঘাতে যুক্তরাষ্ট্রের যোগ দেয়া, সব মিলিয়ে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যায় খামেনি প্রশাসন। এত চাপ আর নেতিবাচক প্রভাবের মধ্যেও হার মানেনি তেহরান। প্রতিবেদনে আরও বলা হয়, একদিকে আত্মরক্ষা, অন্যদিকে বিশ্বের বুকে সগৌরবে দাঁড়িয়ে থাকা, এই দুইয়ের ভারসাম্য রক্ষায় সফল হয়েছে ইরান। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার আগেই ইরানের পরমাণু কেন্দ্রের পুনর্গঠনের প্রস্তুতি ছিল। এমন ঘটনার পর পারমাণবিক গবেষণা উৎপাদন ব্যাহত হবে না। 400 কেজিরও বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও ইরানের হেফাজতে আছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট মহল। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, যুদ্ধে ইসরায়েলের সবচেয়ে বড় অর্জন সফলভাবে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করা এবং ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি সংঘাতে জড়ানো। যুক্তরাষ্ট্রের ইরানে চালানো বিমান হামলা শুধু তেহরান নয়, পুরো বিশ্বকে এই বার্তা দিয়েছে যে ওয়াশিংটন একনিষ্ঠভাবে তেল আবিবের পাশে আছে। ভূরাজনৈতিকভাবে এই অবস্থান ইসরায়েলের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরান ইসরায়েলের দ্বন্দ্বে জড়িয়ে যুক্তরাষ্ট্র কৌশলগত দিক দিয়ে বেশ কিছু অর্জন করেছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প জানতেন তেহরানের এমন একটা পথ দরকার যাতে তারা উত্তেজনার পথ থেকে সরে আসতে পারে, আবার দেশের অভ্যন্তরীণ জনসমর্থনও না হারায়। এ কারণে ইরান কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালানোর পর ট্রাম্প পাল্টা হামলা না চালানোর সিদ্ধান্ত নেন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী বাস্তবিক ক্ষয়ক্ষতির প্রমাণ এখনও পুরোপুরি পাওয়া যায়নি। আন্তর্জাতিক পরমাণু সংস্থা জানায়, ভূগর্ভস্থ ফোর্দো পারমাণবিক স্থাপনায় বিস্ফোরণজনিত কারণে উল্লেখযোগ্য ক্ষতির আশঙ্কা থাকলেও সরেজমিনে পর্যবেক্ষণ না করা পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাবে না। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরান ইসরায়েল সংঘাতের 12 দিনে দখলদারদের আক্রমণে গাজায় 870 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। একদিনে নিহত হয়েছেন 86 জন, যাদের ভেতর 56 জনই প্রাণ হারিয়েছেন মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে। একই দিন গাজার দক্ষিণাঞ্চলে ভয়াবহ সংঘর্ষে 7 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এদিকে প্রথমবারের মতো সরাসরি গাজার হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনকে 30 কোটি মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। খাবারে রক্তের ছিটে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হামলায় আহতরা জানান তাদের হৃদয় বিতরক অভিজ্ঞতার কথা। ভাই বোনদের নিয়ে দুমুঠো খাবার জোগাড় করতে গেলে চাপা পড়ে নিরীহ গাজাবাসীর আর্তনাদ। যুদ্ধ চলাকালেও গাজায় হামলা বন্ধ রাখেনি নেতানিয়াহু বাহিনী। মাত্র 12 দিনের ব্যবধানে প্রাণ হারান 850-র বেশি মানুষ, যাদের অধিকাংশই নিহত হয় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে। এক বিবৃতিতে এ তথ্য জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। স্থানীয় সময় মঙ্গলবারও অবরুদ্ধ উপত্যকায় আগ্রাসন চালায় ইসরায়েল। এতে ত্রাণ নিতে যাওয়া বেশ কয়েকজন নিহত হন। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। একই দিন খান ইউনিসে জড়ো হওয়া ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালায় আল কুদস ব্রিগেডসের সদস্যরা। এতে বেশ কজন হতাহত হন বলে জানিয়েছে গণমাধ্যম। এরই মধ্যে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনকে 3 কোটি মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র এর আগেও কূটনৈতিকভাবে সংস্থাটিকে সমর্থন দিয়েছে, তবে এবারই প্রথমবার প্রকাশ্যে তাদের অর্থ সহায়তার ঘোষণা দিল। এর আগে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেস্কা আলবানিস সংস্থাটিকে মানবিক ছদ্মবেশ হিসেবে আখ্যা দিয়ে বলেন, এটি গণহত্যার অন্যতম কৌশল। এদিকে ইরানে বোমাবর্ষণ বন্ধে ইসরায়েলকে সতর্ক করার পর এবার গাজা যুদ্ধ থামাতে প্রেসিডেন্ট ট্রাম্পকে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন আরব মার্কিন অধিকার কর্মীরা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। গাজায় নিহতের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে কয়েক গুণ বেশি, এমনটাই দাবি করা হয়েছে হার্ভার্ড ডেটাভার্সে প্রকাশিত এক প্রতিবেদনে। তথ্য অনুযায়ী গাজায় নিখোঁজ 3,77,000 মানুষ, যাদের অর্ধেকই শিশু।
1.5 বছর ধরে গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত বহু মানুষ। সরকারি হিসাবে নিহতের সংখ্যা 61,000 বলে জানানো হচ্ছে। তবে এবার এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন চিত্র। ইসরায়েলি অধ্যাপক ইয়াকভ গার্বের নেতৃত্বে পরিচালিত গবেষণায় বলা হয়েছে 2023 সালের অক্টোবর থেকে গাজায় নিখোঁজ হয়েছেন অন্তত 3,77,000 মানুষ, যাদের মধ্যে অর্ধেকই শিশু, অর্থাৎ প্রায় 1,88,000 শিশুর খোঁজ নেই। প্রতিবেদনে দাবি করা হয়েছে নিহতের প্রকৃত সংখ্যা কয়েক গুণ বেশি হতে পারে। নিখোঁজের প্রকৃত চিত্র বুঝতে গার্ব ব্যবহার করেছেন স্থানিক ম্যাপিং ও ডেটা অ্যানালাইসিস। যুদ্ধপূর্ব গাজায় ছিল 22,27,000 মানুষের আবাস। এখন শহর জুড়ে জনসংখ্যা মাত্র 18.5 লাখ। প্রতিবেদনে দাবি করা হয়েছে এই ফাঁকা অংশটাই প্রমাণ করে শুধু বাস্তুচ্যুত নয়, জনসংখ্যার একটি বিরাট অংশ হয়তো মারাই গেছে। প্রতিবেদনটিতে সরাসরি যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের কাঠামোকে দায়ী করা হয়েছে। বলা হয়েছে সহায়তা কেন্দ্রগুলোর অবস্থান, পরিকল্পনা ও নকশা ছিল স্পষ্টভাবে সামরিক কৌশল নির্ভর। অধিকাংশ কেন্দ্র বাফার জোনে থাকায় সাধারণ মানুষের পক্ষে সেখানে পৌঁছানোই ছিল জীবন ঝুঁকির নামান্তর। এক একটি সহায়তা কেন্দ্র কার্যত হয়ে উঠেছিল বিশৃঙ্খলা ও সহিংসতার ফাঁদ। ছিল না ছায়া, পানি, শৌচাগার বা নিরাপদ প্রবেশপথ। ছিল একমুখী প্রবেশপথ, ভিড় আর সেনাবাহিনীর গুলির ঝুঁকি। গার্ব লিখেছেন, এগুলো সহায়তার নয়, বরং নিয়ন্ত্রণের কেন্দ্র, যা মানবিকতার ছদ্মবেশে সংঘর্ষের প্ররোচনা দিচ্ছে। কাকলি আখতার, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধের মধ্যেই শুরু হয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো এতে অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারের সম্মেলনে আলোচনার কেন্দ্রে রয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সদস্য রাষ্ট্রগুলোর প্রতিরক্ষা ব্যয়। 32টি সদস্য দেশ নিয়ে নেদারল্যান্ডসের হেগ শহরে শুরু হয়েছে ন্যাটোর বার্ষিক সম্মেলন। আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে ইউক্রেন যুদ্ধ, প্রতিরক্ষা বাজেট এবং ইউরোপীয় দেশগুলোর ভূমিকা বাড়ানো। এবারে প্রথমবারের মতো ন্যাটো মহাসচিব হিসেবে সম্মেলন পরিচালনা করছেন নেদারল্যান্ডসের সাবেক প্রধানমন্ত্রী মার্ক রুটে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো অংশ নিয়েছেন শীর্ষ বৈঠকে। সম্মেলনের উদ্দেশ্যে যাত্রা শুরুর আগেই ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্প। বলেন, আলোচনা ইতিবাচক দিকে গড়ালে রাশিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষরের বিষয়ে আশাবাদী তিনি। এদিকে সম্মেলনে অংশ নিচ্ছেন জেলেনস্কিও। তিনি পশ্চিমা দেশগুলোর কাছে সামরিক সহায়তা, বিশেষ করে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের অনুরোধ জানান। ইউক্রেন এখনও ন্যাটো সদস্য নয়, তবে সদস্যপদের প্রত্যাশা রয়েছে দীর্ঘদিন ধরে। ইউরোপীয় নেতারা এই মুহূর্তে ইউক্রেনকে আরও শক্তভাবে সমর্থনের পক্ষে অবস্থান নিয়েছেন। ন্যাটোর সদস্য দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর বিষয়েও যুক্তরাষ্ট্রের অবস্থান বেশ কঠোর। প্রেসিডেন্ট ট্রাম্প চান ন্যাটো সদস্য দেশগুলো তাদের মোট দেশজ উৎপাদনের অন্তত 5% প্রতিরক্ষা খাতে ব্যয় করুক। বর্তমানে এই লক্ষ্যমাত্রা 2%। তার দাবি, যুক্তরাষ্ট্র এককভাবে অতিরিক্ত দায়িত্ব নিচ্ছে। এ অবস্থায় বাকিদেরও উচিত তাদের প্রতিরক্ষা খাত আরও জোরদার করা। এদিকে ন্যাটো সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্প কিছু প্রশ্ন রেখেছেন, বিশেষ করে আর্টিকেল 5 নিয়ে, অর্থাৎ কোনো সদস্য দেশ আক্রান্ত হলে সবাই মিলে তা প্রতিরোধের নীতির বিষয়ে। তিনি সাংবাদিকদের জানান, তার অগ্রাধিকার হলো জীবন ও নিরাপত্তা রক্ষা, তবে বিস্তারিত কিছু বলেননি। অন্যদিকে রাশিয়া বলছে ন্যাটো শান্তির জন্য নয়, বরং সংঘাতের জন্য তৈরি হয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। কলম্বিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত 10, নিখোঁজ অনেকে। তীব্র দাবদাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, গরমে নাভিশ্বাস নিউ ইয়র্কবাসীর। নিউ হ্যাম্পশায়ারে হিট অ্যালার্ট। বাংলা ভাষায় কথা বললেই অনুপ্রবেশকারীর তকমা দিয়ে পাঠানো হচ্ছে বাংলাদেশে। ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ভারতের বিভিন্ন জায়গায় কর্মরত বাংলাভাষীদের যাচাই বাছাই ছাড়াই করা হচ্ছে হয়রানি। যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার হাজার হাজার শ্রমিক দেশটির বিভিন্ন রাজ্যে কাজ করেন। উত্তরপ্রদেশ, দিল্লি, মহারাষ্ট্র ও দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে মূলত বাংলা ভাষাভাষী এই শ্রমিকদের চাহিদাও বেশি। সম্প্রতি বিভিন্ন রাজ্য থেকে প্রচুর সংখ্যক বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিককে আটক করা হচ্ছে। তাদের অনেককেই নিজের রাজ্যে ফেরত পাঠানোর পাশাপাশি বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে পুশব্যাকও করা হচ্ছে। এবার সেই অভিযোগে কার্যত শিলমোহর দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার কলকাতায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন মমতা। বলেন, বাংলায় কথা বললেই বাংলাদেশি ট্যাগ দেয়া হচ্ছে। শুধু তাই নয়, মমতা ইঙ্গিতপূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা সংস্থার দিকে আঙুল তুলে বলেন, কাউকে কাউকে বিমানবন্দর থেকে ক্লিয়ারেন্স দিয়েও ভারতে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দেওয়া তকমা দিয়ে তাকে আটকে দেওয়া হচ্ছে। খবর আছে প্রায় 300 থেকে 400 পরিযায়ী শ্রমিককে রাজস্থানের একটি ভবনে বন্দি করে রাখা হয়েছে, আটকে রাখা হয়েছে। সেম জিনিস আরো অনেক রাজ্যে হয়েছে, যেখান থেকে আমরা অলরেডি তাদের নিয়ে এসেছি। এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। তারা কি অপরাধ করেছে এই বিজেপি সরকারের কাছে? সম্প্রতি ভারতের রাজধানী দিল্লি, গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে প্রচুর সংখ্যক বাংলা ভাষাভাষী পশ্চিমবঙ্গের নাগরিককে গ্রেপ্তার করেছে প্রশাসন। এমনকি রাজস্থানে একসঙ্গে প্রায় 300-ও বেশি আটক করা হয়। সুব্রত আচার্য, সময় সংবাদ। ভয়াবহ দাবদাহে পড়ছে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। এতে নাভিশ্বাস উঠেছে নিউ ইয়র্কের বাসিন্দাদের। হিট অ্যালার্টের আওতায় রয়েছে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্য। প্রশান্তির আশায় নদীতে সাঁতার কাটছেন অনেকে। প্রচণ্ড গরমে তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তীব্র দাবদাহে চলছে খানিকটা স্বস্তি খোঁজার চেষ্টা। এক বোতল ঠান্ডা পানিই যেন তৃষ্ণা নিবারণের একমাত্র উপায়। গরম থেকে বাঁচতে অনেকেই খাচ্ছেন ফল ফলাদি। স্থানীয় সময় মঙ্গলবার ভয়াবহ তাপপ্রবাহের কবলে পড়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাসিন্দারা। গত সপ্তাহের শেষে শুরু হওয়া এই তাপপ্রবাহ ছড়িয়ে পড়েছে গোটা যুক্তরাষ্ট্র জুড়ে, যা জনজীবনে মারাত্মক প্রভাব ফেলেছে। এখনই মনে হচ্ছে আমি গলে যাচ্ছি। আসলে ভীষণ গরম, রোদে দাঁড়িয়ে থাকা যেন আগুনে পোড়ার মতো মনে হচ্ছে। প্রচন্ড গরমে তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া জর্জিয়ার উত্তরাঞ্চল, ক্যারোলাইনা, ভার্জিনিয়া, মেরিল্যান্ড ও পেনসিলভেনিয়ার বিভিন্ন অংশেও রেকর্ড গরমের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। প্রচন্ড তাপপ্রবাহে নাভিশ্বাস নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের বাসিন্দাদের জীবন। কিছুটা প্রশান্তির আশায় পরিবার সহ নদীতে সাঁতার কেটে সময় পার করছেন অনেকে। মৌসুমী সাথী, সময় সংবাদ। বেলিন শহরে ভয়াবহ ভূমিধসে অন্তত 10 জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও অন্তত 15 জন। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের বেলো শহরে টানা বৃষ্টির পর মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে বহু ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ে। ধ্বংসস্তূপে আটকা পড়েছে বহু মানুষ। নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছে মানবিক সহায়তা দল ও স্থানীয় জরুরি সেবা ইউনিট। ভূমিধসের ঝুঁকির বিষয়ে আগেই সতর্কতা জারি করা হলেও অনেকেই এলাকা ছাড়েননি বলে জানিয়েছেন অ্যান্টিওকিয়া প্রদেশের গভর্নর। আফ্রিকায় চাঁদাবাজি, ব্যবসায়িক দ্বন্দ্ব আর ডাকাতি সহ নানা কারণে খুন হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। আইন শৃঙ্খলার অবনতি আর অবৈধ অভিবাসীদের ধরপাকড়ে ব্যবসা বাণিজ্য করতে হুমকির মুখে পড়ছেন তারা। এ অবস্থায় হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা নিশ্চিতে দেশটির বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সরকারের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগীরা। বিস্তারিত মিজানুর রহমান রাসেলের রিপোর্টে। দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশির সংখ্যা এখন 2 লাখের বেশি। তবে দেশটিতে খুন ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিদের সুষ্ঠু তদন্ত এবং আইনি সহায়তার জন্য দক্ষিণ আফ্রিকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ সরকারের সহযোগিতা চান ভুক্তভোগীরা। হাই কমিশনারের প্রতি আমাদের আবেদন থাকবে, তারা যেন সরকারের মাধ্যমে এই দেশের সরকারের সাথে কথা বলে এটার একটা সমাধানের দিকে যায়। ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের খুনের ঘটনাস্থল পরিদর্শন, জানাজায় অংশগ্রহণ এবং বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করে সহযোগিতা ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব শাহ আহমেদ শফি। আমরা এটা সরকারিভাবেই বিশেষ একটা ডিপ্লোম্যাটিক চ্যানেলে আমরা জানাবো, নিজেরা সৌহার্দ্য বজায় রাখবেন কোনো লোকদের সাথে, বলবেন এইসব কাজে জড়িত না। শুধুমাত্র বাংলাদেশি ব্যবসায়ীদের টার্গেট করে খুন করা হচ্ছে না বলে জানান ওয়েস্টার্ন কেপ প্রদেশের অতিরিক্ত পুলিশ কমিশনার। দুষ্কৃতকারীদের গ্রেফতারে অভিজ্ঞ পুলিশ কাজ করছেও বলে জানান তিনি। Most of them are involved. If you are involved in the business, then you get extorted or you get robbed, but they are not targeted as
Bangladesh nationals. সমস্যার সমাধানে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেশটি পুলিশ প্রশাসনের। মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। দেখছেন আন্তর্জাতিক সময়। ভারতের দিল্লির একটি পলিথিন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নারী সহ অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। আগুন লাগার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর অন্তত 15টি ইউনিট। প্রায় রাতভর চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান কারখানাটিতে প্রতিদিন 30 থেকে 35 জন শ্রমিক কাজ করতেন। দুর্ঘটনার পেছনে নিরাপত্তা বিধি লঙ্ঘন এবং সরকারি তদারকির অভাবকেই দায়ী করেছেন সংশ্লিষ্টরা। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলায় জড়িত 3 জনই পাকিস্তানি নাগরিক বলে দাবি করেছে ভারত। তারা জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই তৈয়বার সদস্য বলেও দাবি করা হয়। গত এপ্রিলের ভয়াবহ হামলায় 26 জন নিহত হওয়ার পর তদন্তে নামে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা NIA। রোববার এক বিবৃতিতে জানায়, আটক 2 স্থানীয় ব্যক্তি হামলাকারীদের আশ্রয় দিয়েছিল। যদিও শুরুতে একজনকে স্থানীয় হিসেবে শনাক্ত করেছিল পুলিশ, পরে 3 জনকেই পাকিস্তানি বলে জানায় NIA। পাকিস্তান অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করলেও এই হামলাকে কেন্দ্র করে 2 দেশের মধ্যে উত্তেজনা যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। ইন্দাস পানি বন্টন চুক্তি বাতিল করে নয়াদিল্লি, আর পাল্টা পদক্ষেপ হিসেবে সিমলা চুক্তি থেকে সরে দাঁড়ায় পাকিস্তান। সময় মাউন্ট এভারেস্টে জমে থাকা ময়লা আবর্জনা সরাতে ব্যবহার হচ্ছে ড্রোন। একই সঙ্গে আরোহীদের কাছে এই যন্ত্রের সাহায্যে পাঠানো হচ্ছে অক্সিজেন ও প্রয়োজনীয় সরঞ্জাম। এতে কষ্ট কমেছে শেরোপাদের। নেপালি প্রতিষ্ঠান এয়ারলিফট টেকনোলজির এই উদ্যোগ প্রশংসিত হচ্ছে। ড্রোনের সাহায্যে খুম্বু আইসফল আর মাউন্ট এভারেস্টের খাড়াই এলাকা থেকে নামিয়ে আনা হচ্ছে তাঁবু, খালি অক্সিজেন সিলিন্ডার আর ক্যান বোতল। পাশাপাশি পাঠানো হচ্ছে নানা রকম প্রয়োজনীয় মালামাল। পর্বত আরোহণের ইতিহাসে যেন এক নতুন পালা শুরু করেছে ড্রোন। আগের দিনে শেরোপারা কাঁধে করে প্রয়োজনীয় জিনিস আরোহীদের কাছে পৌঁছে দিতেন। এবার এই কাজটি করছে ড্রোন। মাউন্ট এভারেস্টের যে পথ অতিক্রম করতে শেরোপাদের সময় লাগে 7 থেকে 9 ঘন্টা, তা ড্রোন পার করে দিতে পারে মাত্র 3 মিনিটেই। এভারেস্টে যত বেশি আরোহীর আগমন ততই জমছে ময়লা আর কষ্টসাধ্য হচ্ছে খুম্বু অতিক্রম করা। এই ড্রোন শেরোপাদের জীবন সহজ করছে এবং ময়লা নামানোর কাজটি অনেক নিরাপদ করে তুলছে এভারেস্টকে। মাউন্ট এভারেস্টের খুম্বু আইসফল এমন এক জায়গা যেখানে হাঁটার প্রতিটি কদম মৃত্যুর খাত অতিক্রম করার মতো। খুম্বু আইসফলের ভয়াবহতা এড়াতে শারীরিক ঝুঁকি কমছে শেরোপাদের। এভারেস্টকে বলা হয় বিশ্বের সর্বোচ্চ আবর্জনার ভাগাড়। এবার সেই অপবাদ ঘোচাতে মাঠে নেমেছে নেপালের প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান এয়ারলিফট টেকনোলজি। নেপালের ড্রোন কোম্পানি 2025 সালের মার্চ থেকে মে পর্যন্ত এভারেস্ট বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1 পর্যন্ত ড্রোন দিয়ে পাঠিয়েছে প্রয়োজনীয় সরঞ্জাম, ল্যাডার, দড়ি, অক্সিজেন সিলিন্ডার। ভয়ঙ্কর খুম্বু আইসফল পাড়ি না দিয়েই পৌঁছানো যাচ্ছে এসব জীবন রক্ষাকারী সামগ্রী। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যুদ্ধবিরতির পর ইরানে বিজয় উল্লাস। লক্ষ্য পূরণের দাবি ইসরায়েলেরও। তেহরানের শাসন ব্যবস্থার পরিবর্তন চান না ট্রাম্প। বলেন পারমাণবিক কর্মসূচি পিছিয়ে গেছে কয়েক দশক। ইরান ইসরায়েল সংঘাতের আড়ালে গাজায় 12 দিনে নিহত 870 ফিলিস্তিনি। চলমান আগ্রাসনে নিখোঁজ প্রায় 4 লাখ। $30 কোটি মানবিক সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের। এবং বাংলা ভাষায় কথা বললেই অবৈধ অনুপ্রবেশকারী তকমা দিয়ে পাঠানো হচ্ছে বাংলাদেশে। বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।